আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের সাথে সম্পর্কটা কিছুতেই ভালো করা যাচ্ছে না, কারণ ভারত বাংলাদেশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে এবং সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও ফেরত দিচ্ছে না। কাজেই এখন শেখ হাসিনা রয়টার্সকে যেমনটা বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার ভারত সরকারকে চিঠি দিচ্ছে, এবার আমি যেতে চাই, কাজেই তারা ব্যবস্থা করুক যাতে আমি ফিরতে পারি। পুরো পাশার দানটা শেখ হাসিনা এই একটা ঘোষণার মাধ্যমে এমন ভাবে উল্টে দিয়েছেন যে তারেক রহমানের জন্য, বিএনপি সরকারের জন্য এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে যে তিনি অন্তত ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। শেখ হাসিনা মে মাসে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরব বলার পর থেকেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক পক্ষের একেবারে টনক নড়ে উঠেছে যে সত্যি শেখ হাসিনা 2024-এর 5ই আগস্টের পর 2 বছর পেরোতে না পেরোতেই এমন হুঙ্কার দিচ্ছেন কোন সাহসে, যখন তার উপর মৃত্যুদণ্ডের রায় বহাল রয়েছে। কিন্তু শেখ হাসিনা শুধু সেখানেই থেমে থাকেন নাই, এরপর তিনি এবছরই দেশে ফিরব বলে আরেক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আর সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন এবং একা ফিরবেন না, তিনি আরো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করতে চান এই ঘোষণা দিয়েছেন এবং বলেছেন তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের সারা দেশে বলেছেন যারা কিনা মামলা হামলার ভয়ে আত্মগোপনে মানবেতর জীবন যাপন করছেন, তাদের বলেছেন যে তোমরাও এসো, একদিন আমরা সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করি। এই পুরো দৃশ্যটা কল্পনা করে তারেক রহমান সরকার, বিএনপি সরকার এতটাই বিচলিত হয়ে পড়েছে যে একরকমের এক এক দিন এক এক কথা বলে একরকমের প্রলাপ বকার পরিস্থিতি তৈরি করেছে তারা। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিএনপি আর যাই চাক না কেন শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, এ পরিস্থিতিটা তৈরি হোক সেটা কোনোভাবেই চাইছে না। শেখ হাসিনা দেশে ফিরতে পারুন এমন একটা পরিস্থিতির কথা ভাবলেই তারা তাদের একরকমের রাজনৈতিক যে অবস্থান সেটা যে কতটা টালমাটাল হয়ে পড়বে সেটা ভেবে সম্ভবত ভীষণভাবে শঙ্কিত হয়ে পড়েছে। সে কারণেই শেখ হাসিনার ফেরাটা রাজনৈতিক স্টানবাজির একটা ঘোষণা মাত্র। শেখ হাসিনা কোনোদিন ফিরতে পারবেন না, যদি তিনি ফিরতেই চান তাহলে পালালেন কেন, এসব নানা রকম ফরমায়েশি কলাম যেমন বাংলাদেশের মূলধারার দৈনিকগুলোতে লেখানো হচ্ছে বা লিখছেন বিভিন্ন পক্ষ, তেমনি ফেসবুক স্ট্যাটাসে সয়লাভ জুলাইয়ের পক্ষ শক্তির যে শেখ হাসিনা বলছেন বটে কিন্তু তিনি কিছুতেই ফিরবেন না। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আগের চিফ প্রসিকিউটর, জামায়াত নেতা এবং পরবর্তীতে এবি পার্টির রাজনৈতিক নেতা তাজুল ইসলাম, যিনি আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছেন, সেই তাজুল ইসলাম বলছেন এরকম দুঃসাহস হওয়ার কথা ছিল না শেখ হাসিনার যে জুলাইয়ের 2য় বার্ষিকীতে এসেই তিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এমন ঘোষণা দিতে পারছেন যে তিনি নাকি দিন তারিখ ঘোষণা করে দেশে ফিরে আসবেন। শেখ হাসিনার দেশে ফেরাটা ঠেকাতে সরকার যে সবচেয়ে বড় যেই অস্ত্রটা, যে কৌশলটা গ্রহণ করতে যাচ্ছে সেটা হচ্ছে তারা ট্রাভেল পাস দেবে না। শেখ হাসিনার এমনিতেও পাসপোর্ট নাই, 2025-এর জানুয়ারিতেই ইউনূস সরকার শেখ হাসিনার পাসপোর্টটা বাতিল করেছে। কিন্তু এখন ট্রাভেল পাসটা না দিয়েই শুধু এটা আটকে রাখার তাদের কোনো আইনি অধিকার আছে কিনা বা আন্তর্জাতিক পক্ষগুলো এসব মেনে নেবে কিনা সেসব মাথায় নিয়ে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপির যেই আইনজীবীকে তারা বসিয়েছে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলাম, তিনি প্রতিদিনই শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা রকম মন্তব্য করছেন। প্রথমে তিনি মন্তব্য করেছেন ডিসেম্বরে কেন, আপনি ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন কেন, আমরা তো আপনাকে এখনই চাই। সম্ভবত হাস্যরস করে তিনি এমন মন্তব্য করার পরপরই সরকারের একেবারে ব্যক্তিদের তরফে
তার প্রতি এই ইঙ্গিত এসেছে যে এ ধরনের কথাবার্তা হাস্যরস করেও তিনি যাতে বলে না বসেন, কারণ শেখ হাসিনা তো এটাই বলছেন যে ফিরিয়ে নেন আমাকে। আমার জন্য এর আগে তিনি বলছিলেন তার দলীয় ফোরামে যে তাকে যেমন করে সামরিক বিমানে রেখে আসা হয়েছে ঠিক তেমনি ভাবে তাকে যেন সামরিক বিমান পাঠিয়ে আবার নিয়ে যাওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি তো বলছেন তিনি প্রস্তুত, তিনি দেশে ফিরতে চান, তিনি আদালতে বিচারের মুখোমুখি হতে চান এবং তিনি চান দেশবাসীর সামনে এটা প্রমাণ করতে যে কি হাস্যকর বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং তিনি বলছেন তিনি বাংলাদেশের আদালতের উপর ভরসা রাখতে চান। তাহলে এ অবস্থায় শেখ হাসিনাকে ডিসেম্বর বা জানুয়ারিতে কেন, আগস্টেই আসুন, এখনই আসুন বলে আরো উস্কে দেওয়া যে ঠিক হবে না, সেটা একেবারে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে জানিয়ে দেওয়া হয়েছে। এটা জানানোর পরেই সরকারের এখনকার কৌশল কি সেটা খোলাসা করেছেন আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমের সামনে। পরের দিনই তার গলার সুর একদম বদলে গেছে। তিনি একেবারেই বলছেন না যে ডিসেম্বরে কেন, এখনই আসুন, বরং তিনি বলছেন শেখ হাসিনার নিজে নিজে দেশে ফেরার কোনো উপায় নাই। আরে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে ফিরতে চাইছেন, তার কি কারণে বাংলাদেশে ফেরবার কোনো উপায় থাকবে না? যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিএনপির এই চিফ প্রসিকিউটর এর কদিন আগেই বলেছেন যে আমরা বিভিন্ন তরফ থেকে শুনেছি তিনি ভারতে আছেন, শেখ হাসিনা ভারতেই আছেন কিনা এ বিষয়েও আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নাই। অথচ শেখ হাসিনার রাষ্ট্রীয় অনুরোধের প্রেক্ষিতে আকাশ সীমা খুলে দেওয়ার পর বাংলাদেশ সামরিক বাহিনীর বিমানে করে ভারতের একটা সামরিক ঘাঁটিতে গিয়ে নেমেছেন এবং বাংলাদেশ রাষ্ট্রের তরফে তার নিরাপত্তার জন্য ভারতে তার থাকার ব্যবস্থা করার অনুরোধ করবার প্রেক্ষিতে ভারত সরকার সে সিদ্ধান্ত নিয়েছে। অথচ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তিনি বা তার আদালত নাকি আনুষ্ঠানিকভাবে এটা জানে না। তাহলে নভেম্বরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর কোন তথ্যের ভিত্তিতে ইউনূস সরকার ভারত সরকারকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিল? এরপর এখন বিএনপির এই চিফ প্রসিকিউটর বলছেন তাই তার সরকার মনে করে শেখ হাসিনার নিজে নিজে এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। এটা দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে হতে হবে যে শেখ হাসিনা কবে কখন কিভাবে দেশে ফিরবেন। তার মানে শেখ হাসিনা মুক্ত অবস্থায় একটা বিমানে করে এসে ঢাকা বিমানবন্দরে নামবেন সেটা ভেবে গা শিউরে উঠছে রীতিমতো বাংলাদেশের বর্তমান সরকারের। তার মানে জুলাইয়ের ঘটনা প্রবাহের জন্য এই যে বিচার বিচার বলছেন বটে বিএনপি সরকার, কিন্তু বিচারের মুখোমুখি তারা যে করবেন তাদের চোখে যিনি সর্বোচ্চ অভিযুক্ত সেই ব্যক্তিটিকে বা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন সেই হিম্মত, সেই ব্যবস্থাপনা, সেই ক্ষমতা, সেই সক্ষমতা বিএনপি সরকারের নেই বলে সরকার একরকম নিজেই স্বীকার করে নিচ্ছে। এবং তার ফলে তারা যেই আদালতকে এই বিচারের ভার দিয়ে দিয়েছে সেই আদালতের প্রধান কৌশলীকে দিয়ে বলাচ্ছে যে শেখ হাসিনা যিনি বাংলাদেশের নাগরিক, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, পাসপোর্ট বাতিল করা হয়েছে, নাগরিকত্ব বাতিল করা হয় নাই, সেই ব্যক্তির নাকি বাংলাদেশে নিজে নিজে আসার কোনো অধিকার নেই। তিনি নাকি আসতে হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। কিন্তু ভারত সরকার তো তাকে বন্দী বলেই মনে করে না। ভারত সরকার তাকে কোনো অপরাধের জন্যে অভিযুক্ত ব্যক্তি হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে পায় নাই 2024-এর 5ই আগস্ট। 2024-এর 5ই আগস্ট যখন শেখ হাসিনা ওই দেশে গেছেন তখনও শেখ হাসিনাই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে শপথ নেওয়া প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভারত রেখে আসা হয়েছিল। কাজেই ভারত যাকে বন্দী মনে করে না সেই ব্যক্তিকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় কি করে বিএনপি সরকারের কাছে বা তারেক রহমান সরকারের কাছে দেবে? কাজেই তারেক রহমান সরকার, বিএনপি সরকার জানে সেটা ভারত
কিছুতেই করবে না, তার উপর তো আন্তর্জাতিক কোনো পক্ষই আসলে এমন মামলায় আর এমন বিচার কাজের পর যে মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সে মামলা আর সেই মৃত্যুদণ্ডের রায়ের উপর ভিত্তি করে ওই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে প্রত্যর্পণ করবে না। কারণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, তেমনি রাজনৈতিক মামলায় মৃত্যুদণ্ড হতে পারে এমন কোনো মামলায় অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকেও প্রত্যর্পণের আন্তর্জাতিক অধিকার সাধারণভাবে আরেকটা দেশের নাই। ভারত এমন ধরনের কোনো বেআইনি কাজ করবে না, সেটা বিএনপি সরকার, তারেক রহমান সরকার খুব ভালো করে জানে। সে কারণেই বিএনপির একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চিফ প্রসিকিউটরকে বলা হয়েছে মোটেও শেখ হাসিনাকে উস্কানো যাবে না, ডিসেম্বরে কেন, আগস্টে নয় কেন, এখনই নয় কেন বলে, বরং শেখ হাসিনা যে নিজে নিজে আসতে পারবেন না আর চাইলেই আদালতে আত্মসমর্পণ করতে পারবেন না, তাকে যে বন্দি অবস্থায় ভারত সরকারকে বন্দি প্রত্যর্পণের মাধ্যমে গোপনে কোনো রকম ঘোষণা ছাড়া একেবারে নিঃশব্দে নীরবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে, সেটা যাতে এই চিফ প্রসিকিউটর সংবাদ মাধ্যমে জানিয়ে দেন। বিএনপি সরকার, তারেক রহমান সরকারের আসলে ভারতের কাছে এটুকুই চাওয়া যে যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান, তাহলে অন্তত তাকে যাতে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে পাঠানো হয়। আর শেখ হাসিনা জানেন তিনি বাংলাদেশের বৈধ নাগরিক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে ফিরতে চাইলে এই সরকার তাকে ট্রাভেল পাস না দিয়ে আটকাচ্ছে, কিংবা ওই যে ১/১১ সরকারের মতো বিমানে উঠতে না দেওয়ার তালিকায় তাকে ঢুকিয়ে দিয়ে তার বাংলাদেশে আসার উপর নিষেধাজ্ঞা জারি করলে যে ধরনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া হবে, যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হবে এর ফলে, সেটা সামাল দেওয়াও বিএনপি সরকার, তারেক রহমান সরকারের জন্য কঠিন হবে। আর ওই যে তারেক রহমান সরকার কথায় কথায় বাংলাদেশের জনগণকে বলেন যে তারা বারবার ভারতকে বলছেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে, কিন্তু ভারত তাকে প্রত্যর্পণ করছে না, এবং সে কারণেই সেই ইউনূস সরকারের আমল থেকে যেই যুক্তিটা বাংলাদেশ সরকার দিয়ে আসছে যে ভারতের সাথে সম্পর্কটা কিছুতেই ভালো করা যাচ্ছে না, কারণ ভারত বাংলাদেশের মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে এবং সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও ফেরত দিচ্ছে না। কাজেই এখন শেখ হাসিনা রয়টার্সকে যেমনটা বলেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার ভারত সরকারকে চিঠি দিচ্ছে, এবার আমি যেতে চাই, কাজেই তারা ব্যবস্থা করুক যাতে আমি ফিরতে পারি। পুরো পাশার দানটা শেখ হাসিনা এই একটা ঘোষণার মাধ্যমে এমন ভাবে উল্টে দিয়েছেন যে তারেক রহমানের জন্য, বিএনপি সরকারের জন্য এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে যে তিনি অন্তত ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। তারেক রহমান নিজেকে নিশ্চিন্ত রাখতে চাইছেন, মেডিকেল কলেজে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তার মাথায় স্ত্রী ছাড়া আর কিছু নেই বলে এক রকমের হাস্যরস তৈরি করতে চাইছেন, নানা রকম রিল বানানোর সুযোগ তৈরি করে দিচ্ছেন নানা জনকে, কিন্তু তিনি জানেন তার ক্ষমতায় থাকাটা ততদিনই নিশ্চিত যতদিন যে আন্তর্জাতিক পক্ষগুলো 2025-এর ডিসেম্বরে তার দেশে আসা নিশ্চিত করেছিল তারা তাকে সমর্থন দিয়ে যাবে। কাজেই তারেক রহমানও বুঝতে চাইছেন কোন আন্তর্জাতিক পক্ষগুলোর অবস্থানের কারণে, সমর্থনের কারণে শেখ হাসিনা এমন একটা দিন তারিখ ঘোষণা করে ফেলতে পারলেন যে ডিসেম্বরেই তিনি ফিরবেন। একা ফিরবেন না, আরো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ফিরবেন এবং এসে আদালতে আত্মসমর্পণ করবেন। আওয়ামী লীগ নেতারা বলছেন লাখো কোটির সমাবেশ ঘটিয়ে ফেলবেন তারা শেখ হাসিনার আগমনের প্রেক্ষিতে। তারেক রহমান জানেন 2007 সালের 1/11 সরকারের সেই ঘোর দুর্দিনে শেখ হাসিনা জেদ করে প্লেনে চেপে বসে বাংলাদেশে ফিরে ঢাকা বিমানবন্দরে কেমন মানুষের ঢল নামিয়েছিলেন। তারেক রহমান জানেন শেখ হাসিনা দেশে ফেরার আগেই এমন সব পথ পরিবর্তন ঘটে যেতে পারে যে শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা কোনোটারই দায়িত্ব তার হাতে নাও থাকতে পারে। এসব বিবেচনা করেই তারেক রহমান শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় যতটা বিচলিত ততটাই নিরুত্তাপ থাকতে পারছেন বটে, কারণ তারেক রহমান জানেন এসব সিদ্ধান্ত গ্রহণের মালিক তিনি নন। বিএনপি সরকারের 5 মাসের মাথায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
শুধু আন্দোলনেই নামেনি, শিক্ষামন্ত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে তারা ব্রয়লার চিকেন পার্টিও গঠন করে ফেলেছে। ভারতের ককরোচ জনতা পার্টির আদলে সামাজিক মাধ্যমে খোলা ব্রয়লার চিকেন পার্টির খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। আর শিক্ষামন্ত্রীর ভাষায়, যারাই ব্রয়লার বা ফার্মের মুরগি, সেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা তারই পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের প্রধান প্রধান শহরগুলোতে রাজপথ অবরোধ করেছে। একদিকে চরম প্রাকৃতিক বৈরী পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হওয়া, আবার সেই পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকা, সাথে শিক্ষামন্ত্রীর ব্রয়লার মুরগির সম্বোধন বাংলাদেশের জেনজির একটি পক্ষকে বেশ তাতিয়ে দিয়েছে। মাত্র 5 মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেশব্যাপী এমন আন্দোলন সরকারের শীর্ষ মহলকে ভাবিয়ে তুলেছে। কারণ আন্দোলন শুধু ঢাকা ও ঢাকার বাইরেই নয়, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন, সেখানেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাবিতে বিজিবিও মোতায়েন করা হয়েছে। সংসদে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি অবশ্য জলাবদ্ধতা আর বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার দায় চাপিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভুল তথ্যের উপর। তবে বন্যা, বৃষ্টি আর ভুল প্রশ্নের জন্য ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হবে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে সে আশ্বাস পেয়েও শিক্ষার্থীদের আন্দোলন থেমে যাওয়ার খবর মেলেনি। সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাতে হয়েছে পুলিশকে, বরং বুধবারে কর্মসূচিও দিয়েছে। সরকার একাধিক সূত্র বলছে, বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর ভাইরাল বক্তব্যের জন্য তাদের উপর বিএনপি ও সরকারের শীর্ষ মহল এমনিতেই চটে আছে। 6 মাসের মধ্যে মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজানোর আলোচনা আছে খোদ বিএনপির মধ্যে। সূত্রগুলো বলছে, শিক্ষামন্ত্রীর ব্যাপারে করার সিদ্ধান্ত না নিলে শিক্ষার্থীদের আন্দোলনটা অন্যদিকে মোড় নেয়ার আশঙ্কা আছে গোয়েন্দাদের। তাহলে কি মিলনের বিচ্ছেদ ঘটছে সরকারের সাথে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি বেশ নাজুক। চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলার বন্যায় ইতিমধ্যে সরকারিভাবে 54 জন মারা যাওয়ার কথা বলা হয়েছে। এরই মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাহলে কেন হঠাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা? ঘটনার সূত্রপাত 13 জুলাই সোমবারের পরীক্ষাকে ঘিরে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই পরীক্ষা দিতে বাধ্য হয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে শিক্ষার্থীদের চরম দুর্ভোগের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দেখা যায় কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানির মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হচ্ছিল। কেউ পানিতে নর্দমায় পড়ে যাচ্ছে, এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। এসব ভিডিওতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। এর মধ্যে 13 জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় যমুনা সেটের সৃজনশীল অংশের 6 ও 7 নম্বর প্রশ্নে দুটি গুরুতর বৈজ্ঞানিক ও গাণিতিক ভুল ছিল, যা পরীক্ষার্থীদের মানসিক ভারসাম্যকে বিপর্যস্ত করে তোলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক উপাচার্য ও বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বিশ্লেষণধর্মী পোস্টে প্রশ্ন প্রণয়নকারীদের তীব্র সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, এসএসসি ও এইচএসসির মতো দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষায় এ ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একদিকে কোমর সমান পানির মধ্যে পরীক্ষা দিতে যাওয়া, আবার হলে গিয়ে দেখেছে প্রশ্ন আছে মারাত্মক ভুল। তাতে ক্ষোভে ফুঁসছিল শিক্ষার্থীরা। এই আগুনের মধ্যে ঘি ঢেলেছে 13 জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলনের 1.5 মিনিটের একটি অডিও ক্লিপ। ফোনালাপটি ছিল মূলত রাজধানীর ঢাকা সিটি কলেজের একজন নারী পরীক্ষার্থী এবং তার অভিভাবকের সাথে শিক্ষামন্ত্রীর। রবিবার রাতে ওই ছাত্রের অভিভাবক তার মেয়ের পরীক্ষা নিয়ে চরম উদ্বেগের কারণে শিক্ষামন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন এবং মেয়েকে অভয় দেওয়ার অনুরোধ জানান। ফোনালাপে শোনা যায়, শিক্ষার্থীটি যখন গত কয়েকদিনের বৃষ্টিতে ভিজে পরীক্ষা দেওয়ার কারণে নিজের এবং সহপাঠীদের মারাত্মক জ্বর ও অসুস্থতার কথা তুলে ধরে এবং পরীক্ষার সাময়িক পেছানোর আকুতি জানায়, তখন শিক্ষামন্ত্রী ডক্টর মিলন অত্যন্ত অপ্রীতিকর এবং উপহাসমূলক সুরে মন্তব্য করেন। তিনি ওই ফোনালাপে শিক্ষার্থীদেরকে
ফার্মের মুরগি বলে সম্বোধন করেন। এই ফোনালাপের ভাষা ও টোন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ পরীক্ষার্থী ও নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা 14 জুলাই সকাল থেকে আন্দোলনে নামে। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে যান। বিশ্ববিদ্যালয়ের দিকে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এই সময় একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান। শিক্ষার্থীরা বেলা 2:45টার দিকে বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেছেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ভুয়া ভুয়া স্লোগান দেন। শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করেছেন। ময়মনসিংহে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কও অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগান হয়ে ওঠে, আমরা রাজপথের বাঘ, ফার্মের মুরগি নয়। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষামন্ত্রীর ভাষা জ্ঞান এবং শিক্ষার্থীদের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতায় মারাত্মক ঘাটতি রয়েছে, তাই তিনি এই দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন। কোন সুনির্দিষ্ট রাজনৈতিক ব্যানার ছাড়াই শিক্ষার্থী ঐক্য এবং সাধারণ শিক্ষার্থী বৃন্দ ব্যানারে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজশাহী, সুনামগঞ্জ, তারাগঞ্জ, কুমিল্লা, সিলেট, কুড়িগ্রাম, নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকার সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের বিষয়গুলো দেখার আশ্বাস দিয়ে তাদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন জানিয়ে তিনি বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর বিকেল 5:20 দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সেগুলো হলো, অনতিবিলম্বে ওই দিন সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য ক্ষমা চাইতে হবে। যারা 13 জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা করেননি সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে এবং আগামীকালের অর্থাৎ 15 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে। পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থী বান্ধব হতে হবে। এরপর শিক্ষার্থীরা চলে যান জাতীয় সংসদ ভবনের সামনে। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সন্ধ্যা 6টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। এদিকে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তার বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশও করেছেন। সূত্রগুলো বলছে, মন্ত্রীর আশ্বাসে কোনো কাজ হয়নি। শিক্ষার্থীরা বুধবারও তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে। বুধবারে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা না হলে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত সংসদ ভবনের সামনের সড়ক ছেড়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। এর মধ্যে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগির সঙ্গে তুলনা করা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিওকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রয়লার চিকেন পার্টি নামে একটি পেজ খুলেন দেশের জেনজি প্রজন্মের শিক্ষার্থীরা। উই আর নট ইনসাল্টেড, উই আর অ্যাগেন্ট, মানে আমরা অপমানিত নই, আমরা জাগ্রত, এই স্লোগানে খোলা হয় পেজটি। পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ব্যঙ্গাত্মক কন্টেন্ট, ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, এই প্ল্যাটফর্মটি মূলত ভারতের ককরোচ জনতা পার্টির আদলে তৈরি। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের ককরোচ বা পরজীবী বলে উল্লেখ করার পর সে দেশে ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে ককরোচ জনতা পার্টি গড়ে ওঠে। যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় শিক্ষার্থী অভিজিৎ দীপকের হাত ধরে শুরু হওয়া সেই অনলাইন আন্দোলনটি পরবর্তীতে ভারতের লাখ লাখ তরুণের বেকারত্ব, প্রশ্ন ফাঁস ও নিয়োগের অনিয়ম বিরোধী বাস্তব আন্দোলনের রূপ নেয়। সরকার একাধিক সূত্র বলছে, 13 জুলাই এমনকি 14 জুলাই সকাল পর্যন্ত সরকারের শীর্ষ মহল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের এই আন্দোলনকে খুব বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু 14 জুলাই সারা দিন দেশের কমপক্ষে 16টি জেলা থেকে আন্দোলনের খবর আসলে সরকারের টনক নড়ে। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীকে জরুরি তলব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপির একাধিক সূত্র বলছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নানা বিব্রতকর মন্তব্য নিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়েছে। কয়েকদিন আগে ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে অপমানজনক মন্তব্য করে ঢাবি ক্যাম্পাসে সরকারি দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিলেন। সরকারের সূত্রগুলো বলছে, 5 মাসের মধ্যেই সরকার বিরুদ্ধে শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ায় বিষয়টিকে সরকারের শীর্ষ মহল মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে দেখছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে কয়েকদিন আগেও মন্ত্রিপরিষদ পুনর্গঠনের খবর প্রকাশিত হয়েছে। ওইসব খবরে বলা হয়েছে, বেশ কিছু মন্ত্রীকে তারেক রহমান বাদ দিয়ে নতুন অনেক মুখকে অন্তর্ভুক্ত করতে পারেন। ব্রয়লার মুরগি পার্টির আন্দোলন তারেক রহমানের সেই সিদ্ধান্তকে আরো দ্রুত করবে এমন ইঙ্গিত পাওয়া গেছে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার কাছ থেকে। তবে আন্দোলনের সাথে সাথে শিক্ষামন্ত্রীকে বাদ দেওয়া হলে সেটি রাজনৈতিক ক্ষেত্রে ভুল বার্তা দিবে এমন আশঙ্কা আছে সরকারের মধ্যে। আবার শিক্ষার্থীরা যেভাবে প্রথমে তারেক রহমানের অনুষ্ঠান স্থলে, পরে শিক্ষা বোর্ড থেকে শুরু করে সংসদ ভবনের সামনে গিয়ে আন্দোলন করছে, আবার আন্দোলনটা যেভাবে দেশের নানা জেলায় ছড়িয়ে পড়ছে, তাতে এই আন্দোলনের রেশ দ্রুত টেনে না ধরলে অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কার কথা সরকারকে এরই মধ্যে গোয়েন্দারা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বিষয়টা সরকারের জন্য উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, সরকার এখন কি মিলনের সাথে বিচ্ছেদে যাবে, নাকি শিক্ষার্থীদের অন্য দাবিগুলো পূরণ করে আপাতত পরিস্থিতি ঠান্ডা করবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।